হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব হানা কিমির ৩ নম্বর পর্বের এক্সপ্লেনেশন। এর আগের দুটো এপিসোডে আমরা দেখেছি কিভাবে মিজুকি নিজের আইডেন্টিটি লুকিয়ে ছেলেদের স্কুলে ভর্তি হয়েছে। যদি আগের পার্টগুলো মিস করে থাকো তবে অবশ্যই দেখে নিও, আর যদি দেখে থাকো তবে চলুন শুরু করা যাক আজকের এপিসোডের শুরুতেই আমরা নাকাতসুকে দেখতে পাই যে তার ঘরে বসে আছে, কিন্তু তার মন এখানে নেই। সে পুরোপুরিভাবে মিজুকির ভাবনায় ডুবে আছে। তার মাথায় বারবার শুধু মিজুকির কথায় ঘুরপাক খাচ্ছে। অতীতে মিজুকির সাথে কাটানো মুহূর্তগুলো, তাদের কথাবার্তা, এই সবই তার চোখের সামনে ভেসে উঠছে। এইসব ভাবতে ভাবতে সে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে। তার নিজের ওপরই রাগ হচ্ছে। সে বুঝতেই পারছে না যে তার এমন কেন লাগছে, কারণ তার মতে মিজুকি তো একটা ছেলে। তাহলে একটা ছেলের জন্য তার মনে এমন অদ্ভুত অনুভূতি কেন আসছে? সে বিড়বিড় করে বলে, আমি কি পাগল হয়ে যাচ্ছি? কি হচ্ছে আমার সাথে? আমাকে এসব ভাবনা বন্ধ করতে হবে। এখানে নাকাতসুর ভেতরের মানসিক দ্বন্দ্বটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একদিকে সে মিজুকিকে ছেলে মনে করে, কিন্তু অন্যদিকে তার প্রতি এই তীব্র আকর্ষণ তাকে বিভ্রান্ত করে দিচ্ছে। সে নিজের অনুভূতিগুলোকে মেনে নিতে পারছে না, আর তাই সে আরও বেশি হতাশ হয়ে পড়ছে। এরপর সিন শিফট হয় আর আমরা ক্লাসরুমের দৃশ্য দেখতে পাই। সেখানে নাকাতসু, ইজুমি আর মিজুকি একসাথে ক্লাসে ঢোকে। ওদের তিনজনকে একসাথে দেখে টিচার জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তোমরা তিনজন কি রুমমেট নাকি? একসাথে থাকো, একসাথে ঘুমাও? ওরা তিনজনই একসাথে বলে ওঠে, না তো, কিন্তু কি হয়েছে? আর তখনই আমরা ওদের মুখের দিকে ভালো করে খেয়াল করি। তিনজনেরই চোখের নিচে গভীর কালি পড়ে গেছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওরা সারা রাত একটুও ঘুমায়নি। টিচার ভাবেন হয়তো ওরা তিনজন সারা রাত জেগে এমন কিছু করেছে যা বলা উচিত নয়, কিন্তু তারপর তিনি বলেন, থাক, ওসব নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই। তোমরা নিজের নিজের সিটে গিয়ে বসো আর ক্লাস করতে দাও। টিচার পড়ানো শুরু করেন, কিন্তু আমাদের এই তিনজনের সেদিকে কোনো হুঁশি নেই। ওরা যেন এক অন্য জগতে হারিয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই ক্লাসের মধ্যে তিনজন গভীর ঘুমে তলিয়ে যায়। পুরো ক্লাস অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। ক্লাসের পর আমরা দেখি ওরা তিনজন সেকিমে আর নোয়ের কাছে যায়। সেকিমে নাকাতসুকে দেখে একটু অবাক হয়ে বলে, আরে নাকাতসু, তুমি এখানে? মিজুকি আর ইজুমি তো প্রায়ই আসে, কিন্তু তোমাকে এখানে দেখে একটু অদ্ভুত লাগছে। এমন কি জরুরি কাজ পড়লো যে তোমাকে এখানে আসতে হলো? এই কথা শুনে নাকাতসু একটু রেগে গিয়ে বলে, এর মানে কি, আমি কি এখানে আসতে পারি না? সেকিমে তাড়াতাড়ি সামলে নিয়ে বলে, আরে না না, আমি মোটেও তা বলিনি, রাগ করো না। এরপর সেকিমে আবার জিজ্ঞেস করে, আচ্ছা এবার বলো তো, এমন কোনো ব্যাপার আছে যা তোমাকে চিন্তিত করছে? ঠিক তখনই মিজুকি এগিয়ে এসে নাকাতসুর মুখের দিকে তাকিয়ে খুব মিষ্টি করে জিজ্ঞেস করে, নাকাতসু, কোনো কিছু কি তোমাকে বিরক্ত করছে? আর মিজুকির এই মিষ্টি ব্যবহার আর কিউট মুখ দেখে নাকাতসু পুরোপুরি ব্লাশ করতে শুরু করে। তার মনে হয় এই ছেলেটা এতটা কিউট কি করে হতে পারে? সে আর নিজেকে সামলাতে পারে না, আর থামো তো বলে চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মিজুকি তো অবাক, সে বুঝতেই পারে না যে হঠাৎ করে কি এমন হলো। এরপর সবাই মিলে লাঞ্চ করার পরিকল্পনা করে, কিন্তু মিজুকি তাদের সাথে যাতে মানা করে দেয়। সে বলে, না, আমি তোমাদের সাথে আসছি না, আমি কয়েকটা ব্রেড কিনে নিয়েছি, আমি ওগুলোই খেয়ে নেব। এই বলে সে একা একদিকে চলে যায়। আসল ঘটনা হলো মিজুকির পেটে তখন প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সে বিড়বিড় করে বলে, মাসের প্রথম দিনটা সত্যি খুব কষ্টকর হয়। যারা মাঙ্গা পড়েছে বা গল্পটা আগে থেকে জানে তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে কি হচ্ছে। যেহেতু মিজুকি আসলে একটি মেয়ে, তাই তার পিরিয়ডস হয়েছে এবং সেই কারণেই তার পেটে ব্যথা হচ্ছে। কিন্তু এই সত্যিটা তো সে কাউকে বলতে পারে না। ব্যথার কারণে মিজুকি সোজা ডাক্তারের কাছে যায় এবং তার থেকে ওষুধ নিয়ে খায়। ওষুধ খেয়ে সে যখন ডর্মে ফিরছিল তখন তার সাথে কিয়ার দেখা হয়। কিয়া মিজুকির কাছে এসে বলে, মিজুকি, তোমাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। তোমার বলার জন্যই ইজুমি আমার সাথে দেখা করতে এসেছিল, এর জন্য অনেক ধন্যবাদ। মিজুকি বলে, এতে আর এমন কি, তুমি বলেছিলে তাই আমি ওকে জানিয়ে দিয়েছি। এরপর কিয়া হঠাৎ করেই তার গলার স্বর পাল্টে ফেলে আর বলে, আচ্ছা, তোমার কি ইজুমিকে আবার দেখতে ইচ্ছে করছে? যদি দেখতে চাও তাহলেও। কিন্তু কথা শেষ না করেই সে থেমে যায়। মিজুকি বলে, না, আমার ওকে দেখার কোনো দরকার নেই। তখন কিয়া আসল কথাটা বলে। সে বলে, আমার তোমার সাথে একটা জরুরি কথা ছিল। আমি শুধু এটাই বলতে চাই যে তুমি ইজুমির থেকে দূরে থাকো। মিজুকি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি, এর মানে কি? কিয়া বলে, আমার মনে হয় তুমি ওকে সব জায়গায় ফলো করো। আমি লক্ষ্য করেছি ইজুমি যেখানেই যায় তুমি ওর পিছু পিছু যাও। ওর সাথে থাকা বন্ধ করো আর ওর থেকে একটু দূরত্ব বজায় রাখো, কারণ আমি চাই ইজুমি আবার নিজের ক্যারিয়ারে মন দিক আর কামব্যাক করুক। মিজুকি তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, দেখো, তুমি যা ভাবছো মোটেও সেরকম না। আমিও চাই ইজুমি আবার হাই জাম্প শুরু করুক, ওর খেলা দেখতে আমারও খুব ভালো লাগে। কিন্তু কিয়া কোনো কথা শুনতে রাজি ছিল না। সে এগিয়ে এসে মিজুকি
মিজুকিকে একটা থাপ্পড় মারতে যায়। ঠিক তখনই ইজুমি এসে মাঝখানে দাঁড়ায় আর কিয়ার হাতটা ধরে ফেলে। সে রেগে গিয়ে বলে, এটা তুমি কি করছো? তোমার কি কোনো ধারণা আছে তুমি কি করতে যাচ্ছিলে? আর তুমি কি আমাকে বোঝানোর যে আমার কি করা উচিত আর কি নয়? তুমি যদি এখনো নিজেকে আমার ক্লাবের ম্যানেজার ভাবো তাহলে সেটা ভাবা বন্ধ করো, আর এখানে আর কখনো ফিরে এসো না। তুমি সবচেয়ে বড় ভুল করেছো মিজুকিকে এর মধ্যে এনে। তুমি কি জানো আমি কেন হাই জাম্প করা ছেড়ে দিয়েছি? তোমার সাথে কথা বলাই বেকার, আর মনে রেখো আমি তোমার মুখও দেখতে চাই না। ইজুমি রেগে গিয়ে কিয়াকে অনেকগুলো কথা শুনিয়ে দেয়, আর এরপর সে মিজুকির হাত ধরে সেখান থেকে নিয়ে যেতে থাকে। মিজুকি তাকে থামানোর চেষ্টা করে আর বলে, তুমি এটা কি করলে? তোমার কিয়ার সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। ইজুমি তার কোনো কথা না শুনে বলে, চুপ করো আর আমার সাথে চলো। কিন্তু মিজুকি তার হাত ছাড়িয়ে নিয়ে বলে, তোমার কি একটুও বুদ্ধি নেই? সে তোমার জন্য চিন্তা করছিল আর তুমি তার সাথে এমন ব্যবহার করলে। এই কথা শুনে এবার ইজুমি মিজুকির ওপরেই রেগে যায়। সে বলে, চুপ করো, আমার তোমার সাথে কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। এই বলে ইজুমি মিজুকির ওপর রাগ করে সেখান থেকে একা একাই চলে যায়। ইজুমি আসলে মিজুকিকে প্রোটেক্ট করতে চেয়েছিল, কিন্তু মিজুকির অতিরিক্ত সিম্পাথি ইজুমিকে আরো রাগিয়ে দেয়। দুজনেরই ইগো আর চিন্তা ভাবনার পার্থক্যের কারণে এখানে একটা বড় সড় দূরত্ব তৈরি হয়। এরপর সিন শিফট হয় আর আমরা মিজুকিকে দেখি, যে অবশেষে তার ডর্মে ফিরে এসেছে। সে যখনই নিজের রুমে ঢুকতে যাবে তখন একজন লোক তাকে থামিয়ে বলে, মিজুকি, তোমার জন্য একটা পার্সেল এসেছে। আমরা দেখি পার্সেলটা তার নিজের শহর থেকে এসেছে। ঠিক তখনই সেখানে সেকিমে আর নোয়ে চলে আসে। তারা পার্সেলটা দেখে বলে, মিজুকি, এর ভেতরে কি আছে? মনে হচ্ছে তোমার বাড়ি থেকে এসেছে। তুমি কি আমাদের সাথে শেয়ার করবে? আমরা তো বন্ধু, তাই না? বেচারা মিজুকি আর কি বা করতে পারত। সে পার্সেল নিয়ে নিজের রুমের দিকে এগোতে থাকে আর ওরা দুজন তার পিছু পিছু যায়। মিজুকি যখন তার রুমের কাছে পৌঁছায় সে দেখে যে নাকাৎসু আগে থেকেই সেখানে তার জন্য অপেক্ষা করছে। মিজুকি জিজ্ঞেস করে, নাকাৎসু, তুমি এখানে কি করছো? নাকাৎসু বলে, কিছু না, আমি তোমার জন্য কিছু চকলেট নিয়ে এসেছিলাম। এটা দেখে মিজুকি খুব খুশি হয়। এরপর সবাই মিজুকির রুমে ঢোকে। নাকাৎসু, সেকিমে আর নোয়ে মিজুকি রান্না চকলেট খেতে শুরু করে। তখনই নোয়ের নজর একটা চিঠির ওপর পড়ে। সে জিজ্ঞেস করে, ওই পার্সেলটায় কি আছে? মিজুকি বাক্সটা খুলতেই তার ভেতর থেকে একটা ছবি নিচে পড়ে যায়। ওরা ছবিটা তুলে জিজ্ঞেস করে, এটা কার ছবি? তোমার গার্লফ্রেন্ড নাকি? এই কথা শুনে নাকাৎসুর তো বুকের ভেতরটা ধক করে ওঠে। তার মাথায় আসে মিজুকির গার্লফ্রেন্ড আছে। মিজুকি তাড়াতাড়ি বলে, না না, তোমরা ভুল ভাবছ, ও আমার বেস্ট ফ্রেন্ড। এরপর ওরা চিঠিটা পড়তে শুরু করে আর মিজুকি জানায় যে চিঠিটা তার ভাই তার জন্য লিখেছে। আর তারপরই ঘটে আসল ঘটনা। ওরা পার্সেলটা খুলে ফেলে আর তার ভেতর থেকে বেরোয় একটা মেয়ের ড্রেস। সবাই এটা দেখে পুরোপুরি শকড হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, তোমার ভাই তোমার জন্য একটা মেয়ের ড্রেস কেন পাঠিয়েছে? এখানে হচ্ছেটা কি? ভাবুন একবার, কি সাংঘাতিক একটা মুহূর্ত। মিজুকির পরিচয় প্রায় ফাঁস হয়েই যাচ্ছিল, কিন্তু সে কোনো মতে পরিস্থিতি সামলে নেয় আর মিথ্যে কথা বলে। সে বলে, আরে না, তোমরা ভুল ভাবছ, আমার ভাই আমার সাথে মজা করতে খুব ভালোবাসে, তাই সে মাঝে মধ্যে এমন প্র্যাঙ্ক করে। সবাই তার কথা শুনে বলে, ও, তোমার ভাই তো বেশ অদ্ভুত একজন মানুষ। ঠিক তখনই ইজুমি আসে। মিজুকি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইজুমি তাকে পুরোপুরি ইগনোর করে আর কোনো কথা বলে না। সবাই ইজুমিকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে বলে, না, আমি এখন বাইরে যাচ্ছি, আমাকে এখন ইউজিরোকে বাইরে ঘোরাতে নিয়ে যেতে হবে। এই বলে সে চলে যায়। এরপর আমরা দেখি মিজুকি তার বন্ধু জুলিয়ার সাথে ফোনে কথা বলছে আর তাকে ইজুমির সাথে ঘটে যাওয়া সব ঘটনা জানাচ্ছে। জুলিয়া তাকে বোঝায় আর বলে, তুমি একদম চিন্তা করো না, এত ছোট একটা ব্যাপারে তুমি এভাবে ভেঙে পড়তে পারো না, তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তুমি হার মানা কবে থেকে শিখলে? বন্ধুর থেকে এই সাহস পেয়ে মিজুকি বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি এত সহজে ভেঙে পড়তে পারি না, আমাকে ইজুমির সাথে সবকিছু ঠিক করতে হবে। এরপরের দৃশ্যে আমরা দেখি মিজুকি ইজুমিকে মানানোর জন্য তার পেছনে লেগে পড়েছে। সে লিটারালি সব জায়গায় ইজুমির সাথে সাথে যাচ্ছে আর তার রাগ ভাঙানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু ইজুমির রাগ এতটাই বেশি যে সে মিজুকির দিকে ফিরেও তাকাচ্ছে না। অন্যদিকে আমরা নাকাৎসু, সেকিমে আর নোয়েকে দেখি, যারা নিজেদের মধ্যে ইজুমি আর মিজুকির ঝগড়া নিয়ে কথা বলছে। তারা বুঝতে পারছে না যে কেন এই দুজন একে অপরের সাথে কথা বলছে না, আর মিজুকি এত চেষ্টা করার পরেও ইজুমি কেন তাকে ইগনোর করছে। এই সব কথা শুনে নাকাৎসুর মাথা খারাপ হয়ে যায়। এরপর আমরা নাকাৎসুকে একা একা দৌড়াতে দেখি। সে মনে মনে বলছে, জানি না আমার সাথে কি হচ্ছে, কিন্তু মিজুকি, তুমি ছেলে হলেও আমি তোমাকে পছন্দ করি, আর তুমি যদি চাও আমি তোমার জন্য গে পর্যন্ত হতে রাজি আছি। ভাই, এটা কি ছিল? এরপর সিন শিফট হয় আর আমরা সেই চশমা পরা ছেলেটাকে দেখি যে আবার মিজুকির ছবি তোলার চেষ্টা করছে। কিন্তু তখনই সে ডর্মের প্রেসিডেন্ট নানবার সাথে ধাক্কা খায়। নানবা সেখান থেকে যাওয়ার সময় মিজুকিকে লক্ষ্য করে বিড়বিড় করে বলে,
মিজুকি কিন্তু দেখতে একদম মেয়ে মানুষের মতো। কে জানে ও ছেলে কিভাবে হয়ে গেল। ঠিক তখনই সেখানে স্কুলের ডাক্তার চলে আসে। সে নানবাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এখন তোমার নজর মিজুকির ওপর কেন? তুমি কি এখন ছেলেদেরও পছন্দ করতে শুরু করেছো? নানবা রেগে গিয়ে বলে, আমাকে নিজের মতো ভেবো না। রাতে মিজুকি তার রুমে ইজুমির জন্য অপেক্ষা করছিল। ইজুমি রুমে আসতেই মিজুকি তাকে আবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইজুমি রেগে গিয়ে তাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। এই ব্যবহারে মিজুকির মনটা একদম ভেঙে যায়, আর সে একা একা ভাবতে থাকে, আমার সাথেই এমন কেন হচ্ছে। ইজুমি রাগের মাথায় রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় নাকাতসুর সাথে তার দেখা হয়। নাকাতসু পরিস্থিতিটা কিছুটা আন্দাজ করতে পারে। সে যখন রুমে ঢোকে সে দেখে মিজুকি বিছানায় বসে কাঁদছে। নাকাতসু মনে মনে ভাবে, আমি ওকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারি না। আমার তো ওকে জড়িয়ে ধরে চুপ করাতে ইচ্ছে করছে, কিন্তু আমি তা করতে পারবো না। নাকাতসু কিছু না বলে শুধু মিজুকির মাথায় আলতো করে হাত রাখে আর বলে, মিজুকি, তোমার যতটা কাঁদতে ইচ্ছে করছে তুমি কাঁদতে পারো, আর তোমার যা কিছু সমস্যা তুমি আমার সাথে শেয়ার করতে পারো। মিজুকি বলে, তোমাকে অনেক ধন্যবাদ। নাকাতসু এভাবেই তাকে সান্ত্বনা দেয়। অন্যদিকে ইজুমি বাইরে একা একা ঘুরতে থাকে, আর সে নিজেও বুঝতে পারে না যে সে কেন এমন ব্যবহার করছে। কিছুক্ষণ পর সে যখন রুমে ফিরে আসে সে দেখে নাকাতসু আর মিজুকি একসাথে বসে হাসাহাসি করছে। আসলে নাকাতসু মিজুকিকে হাসাতে সফল হয়েছে। এই দৃশ্যটা দেখে ইজুমির মনে কিছুটা হলেও ঈর্ষা হয়। পরের দিন স্কুলে নাকাতসু ইজুমিকে স্কুলে ছাদে নিয়ে যায় আর সরাসরি বলে, দেখো, তোমার আর মিজুকির মধ্যে যা কিছু চলছে সেটা এবার শেষ করো। তুমি মিজুকির সাথে যে ব্যবহারটা করছো সেটা আমার একদম পছন্দ হচ্ছে না। অন্যদিকে আমরা মিজুকিকে দেখি যার চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে গেছে। তখনই নানবা সেখানে আসে আর মিজুকির চোখের অবস্থা দেখে তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তোমার চোখের এই অবস্থা কেন? দূর থেকে ইজুমি এই পুরো ঘটনাটা দেখে ফেলে, আর নানবাকে মিজুকির সাথে দেখে তার চিন্তা হতে শুরু করে, কারণ সে জানে যে নানবা ছেলে হিসেবে খুব একটা ভালো নয়। সে দৌড়ে নিচে নামতে শুরু করে। নাকাতসু পেছন থেকে বলে, কোথায় যাচ্ছ? আমার কথা এখনো শেষ হয়নি। কিন্তু ইজুমি তার কথা না শুনে দৌড়াতে থাকে। নাকাতসুয়া তার পিছু নেয়। তারা নিচে নামার আগেই মিজুকি সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ইজুমি সেই চশমা পরা ছেলেটাকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে, তাড়াতাড়ি বল, নানবা কোথায় গেছে? ছেলেটা ভয়ে সব বলে দেয়। ইজুমি নাকাতসুকে বলে, নাকাতসু, তুমি একে সামলাও, ও আবার মিজুকির ছবি তুলছিল। নাকাতসু রেগে গিয়ে বলে, এবার তো তুই গেলি বেটা। ইজুমি দৌড়ে স্টুডেন্ট কাউন্সিল রুমের দিকে যায় আর দরজা খুলতেই দেখে যে নানবা আর মিজুকি একসাথে বসে কফি খাচ্ছে। নানবা ইজুমিকে দেখে বলে, আচ্ছা, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। এই বলে সে চলে যায়। ইজুমি মিজুকিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মিজুকি জানায় যে নানবা তাকে কফি খাওয়ার জন্য নিয়ে এসেছিল। এরপর ইজুমি বলে, চলো, ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। আর যেতে যেতে সে হঠাৎ জিজ্ঞেস করে, আমি কি তোমাকে কখনো বলেছি যে আমি হাই জাম্প করা কেন ছেড়ে দিয়েছিলাম? মিজুকি না বলতেই ইজুমি বলতে শুরু করে। সে জানায় যে ডিস্ট্রিক্ট কোয়ালিফায়ারের ঠিক আগে কিও একটা গাড়ির সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, আর ইজুমি তাকে বাঁচাতে গিয়ে আহত হয়। সেই দুর্ঘটনার পর থেকে তার মনে একটা ভয় ঢুকে যায়। তার মনে হতে থাকে যে সে হয়তো আর আগের মতো উঁচু করে লাফাতে পারবে না, আর এই মানসিক বাধার কারণেই সে আর কখনো হাই জাম্প করার চেষ্টা করেনি। ইজুমি বলে, কিন্তু যাই হোক, আমি আবার হাই জাম্প শুরু করতে চাই। এই কথা শুনে মিজুকির চোখ দিয়ে জল পড়তে শুরু করে। সে খুশিতে কাঁদছিল। ইজুমি বলে, চুপ করো তো। আর এই বলে সে নিজেই মিজুকিকে আলতো করে জড়িয়ে ধরে। মিজুকিও এই মুহূর্তে খুব শান্তি অনুভব করে। অবশেষে তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যায়। আর অন্যদিকে নাকাতসু তখনও সেই ফটোগ্রাফার ছেলেটাকে আচ্ছা মতো ধোলাই দিয়ে চলেছে। আর এই সুন্দর মুহূর্তটার সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এপিসোডটা কেমন লাগলো? ইজুমি আর মিজুকির মধ্যে সব ঠিক হয়ে যাওয়ায় আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু নাকাতসুর কি হবে? সে তো এখনো নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্ত। আপনার কি মনে হয় এরপর কি হতে চলেছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।